মিসেস আদরে একাকী কাজ করছিলেন। ঠিক সে সময় আরুষি হুট করে রান্নাঘরে মায়ের সামনে গিয়ে দাঁড়ায়। হঠাৎ চলে আসায় একটু চমকে ওঠেন মিসেস আদুরি। মেয়েটা বরাবরই এমন দুষ্টুমি করে। তিনি চোখ রাঙান। খানিকটা ভয়ের বাহানা করে দাঁড়ায় আরুষি। কান ধরে বলে, সরি মা, হয়েছে হয়েছে। আরুষি এদিক সেদিক ছোটাছুটি করে। সে এক স্থানে স্থির হয়ে থাকতে পারে না। এটা তার দ্বারা সম্ভব নয়। রান্নাঘরে সমানে পায়চারি করছে। কিছু একটা বলার জন্য তার পেটের ভেতরে শিরশির করছে। আরুষি খেয়াল করে তার মায়ের মুখের ভঙ্গি। মন ভালো আছে নাকি খারাপ সেটাই বোঝার চেষ্টা করে। কথা বেশিক্ষণ চেপে রাখতে না পেরে সুযোগ বুঝে বলেই দেয়, মা, আমি আজ দাদুর ঘরটা পরিষ্কার করি। পারবি একা পরিষ্কার করতে? আমি রাহেলাকে পাঠিয়ে দিচ্ছি তোর সাথে। আরুষি সঙ্গে সঙ্গে মাথা ঝাঁকিয়ে বলে, না না, আমি পারবো। আরুষি, আমি আগেই বলছি, একা পাকনামা করতে গিয়ে কাজ বাড়িয়ে দিস না। উফ মা, তুমি নিশ্চিন্তে থাকো, আমি পারবো, সেটাই দেখব। আরুষি আর এক মুহূর্ত এখানে থাকে না। দ্রুত পদাচরণে দোতলায় চলে যায়। পেছন থেকে মিসেস আদরি বেশ অনেকবার ডেকেছেন, কিন্তু এই মেয়ে সেই ডাক শুনলে তো সে বিচরণ করছে এক অন্য দুনিয়ায়। আরুষি নিজের খেয়াল খুশি মতোই থাকে, যখন যা ইচ্ছে সেটাই করে। এবারের কর্তা আজমির সাহেব মেয়েকে সবসময় মাথায় করে রাখেন। মেয়ে যেটা বলবে সেটাই। একমাত্র আদরের মেয়ে কিনা, স্বপ্নছোঁয়া বাড়িটির একটিমাত্র রাজকন্যা। আরুষি সোজা তার দাদুর ঘরটায় আসে। বন্ধ ঘরটা কিছুদিন পরপরই রাহেলাকে দিয়ে পরিষ্কার করান মিসেস আদরি। এই ঘরটায় সচরাচর কেউ আসে না। অবহেলায় অযত্নে পড়ে রয়েছে ঘরের সকল আসবাবপত্র। পরিষ্কার করালেও এই ঘরের আসবাবপত্র অব্যবহারে পড়ে থাকে সবসময়। খুব একটা আসবাব নেই, তবুও যা আছে তাতে বোঝা যায় এই কামরায় যিনি থাকতেন তিনি খুবই শৌখিন মানুষ ছিলেন। বুক সেলফে শত শত বই, হয়তোবা বই পড়া ছিলেন তিনি। আরুষি নিজ মনে কাজ করতে থাকে। প্রথমে অন্যান্য আসবাব ঝেড়ে মুছে পরিষ্কার করে এরপর যায় শতাব্দী পুরনো কাঠের বুক সেলফের কাছে। ভালো কাঠের হয়, হয়তো আজও নষ্ট হয়নি, এমনকি ঘনে ধরেনি পর্যন্ত। কাজের মাঝে বইয়ের ভিতর থেকে একটা কলম মেঝেতে পড়ে যায়। আরুষি সেটাকে তুলে, কলমটা বেশ অন্যরকম, ভিন্ন। এমন কলম আগে কখনোই দেখেনি সে। হয়তো পুরনো দিনের কলম, আধুনিকতার কোনো ছাপ নেই। আরুষির ভাবনায় মশগুল হয়ে যায়। বেশ কিছুক্ষণ আগে সে একটি ওয়েব সিরিজ দেখেছিল টাইম ট্রাভেল নিয়ে। সেখানে মূলত একটা বিশেষ কলমের সাহায্যে অতীতের কারোর সাথে যোগাযোগ করা যেত। আরুষির মাথায় কিছু ভাবনা ঘুরতে শুরু করে। সেভাবে এমনটা কি আদৌ সম্ভব? টাইম ট্রাভেল বলে কিছু আছে? এই কলমটি দ্বারা কি অতীতের কারোর সাথে যোগাযোগ করা সম্ভব? আরুষি নিছকে মজা করে বইটির পাশে থাকা ডায়েরির পাতায় লেখে, এই লেখাটা যদি 2015 সালের কেউ পড়ে থাকেন তাহলে পারলে আমাকে খুঁজে বের করুন। আমি 2025 সালের আরুষি বলছি। এমন একটা লেখা লিখে আরুষি একা একা হাসতে শুরু করে। সে এক প্রকার মজা করে লেখাটা লিখেছে। ডায়েরি আর কলমটি নিয়ে গিয়ে বিছানার উপর রাখে। এই দুটো জিনিস তার মনে ধরেছে, এগুলো সে নিজের কাছেই রাখতে চায়। আরুষি পরবর্তীতে আবারও নিজের কাজে মনোনিবেশ করে। পুরো বুক সেলফ গোছানো আর ঝাড়া বাকি। ধুলো জমেছে অনেক, বিশেষ করে ওপরের দিকটাতে। কিভাবে কিভাবে যেন সারাটা দিন অতিবাহিত হয়ে গেল। আজমল সাহেবের ঘর পরিষ্কার করতে করতে দুপুর গড়িয়েছিল। সকালের নাস্তা অবধি ঠিকঠাকভাবে করেনি। একেবারে গোসল করে দুপুরের খাবার খেয়েছিল। এরপর আরামসে একটা ঘুম দিয়েছে। উঠেছে কিছুক্ষণ আগে। এখন সময়টা সন্ধ্যা। ইতোমধ্যেই হয়তো তার বাবা আজমির সাহেব অফিস থেকেও চলে এসেছেন। আরুষি চট করে ফ্রেশ হয়ে আসে। এলোমেলো চুলগুলোতে বেনুনি গেঁথে নেয়। এরই মাঝে মিসেস আদরের কণ্ঠস্বর ভেসে আসে। উনি ডাকছেন, আরুষি, আরুষি। আরুষি তাড়াহুড়ো করে ঘর থেকে বের হয়। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। বৈঠকখানায় বসে আছেন আজমির সাহেব। ওনাকে দেখে মনে হচ্ছে অফিস থেকে এসেছেন, খুব বেশি সময় হয়নি। আরুষি গিয়ে তার বাবার পাশে বসে। আজমির সাহেব হাসি মুখে মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন। সারাদিনের সমস্ত ক্লান্তির অবসান ঘটেছে মেয়ের হাসি মাখা মুখটা দেখে। এতেই শান্তি। আজমির সাহেব উচ্চস্বরে স্ত্রীকে ডাকেন, কই গো, হলো তোমার? আমরা বাবা মেয়ে অপেক্ষা করছি তো। রান্নাঘর থেকে মিসেস আদরি বলে ওঠেন, এই তো আসছি, একটু অপেক্ষা করো। আরুষি টিভি ছেড়ে দেয়। নিউজ চ্যানেলে দেশের বর্তমান পরিস্থিতি দেখাচ্ছে। আজমির সাহেব বিরক্ত হন। ইদানিং দেশের পরিস্থিতি খুব একটা ভালো নয়। কি থেকে কি ঘটে যাচ্ছে সবই অজানা। নিত্য নৈমিত্তিক ঝামেলা যেন লেগেই আছে। আরুষি চ্যানেল পাল্টায়। ড্রামা চলছে। আজমির সাহেব দেখেন পাকিস্তানি ড্রামা চলছে। আরুষি তার বাবাকে ডাকে, বাবা। হ্যাঁ মামুনি বলো। আজ দাদুর ঘর গোছা দিকে একটা কলম পেয়েছি। আমি কি সেই কলমটি নিতে পারি?
আমার খুব পছন্দ হয়েছে। কোন কলম? বর্ণনায় তো বলতে পারছি না। কলমটি একটু অন্যরকম টাইপের, ভিন্ন রকম সুন্দর। একটু অপেক্ষা করো, আমি গিয়ে নিয়ে আসি। আজমির সাহেব মেয়েকে থামিয়ে দেন, গম্ভীর কণ্ঠে বলেন, এখন যেতে হবে না, আমি পরে দেখে নেব। আরশি তার বাবার পাশে বসে। মিসেস আদুরি চা বানিয়ে নিয়ে আসেন বৈঠকখানায়। সাথে রয়েছে গরম গরম পাকোড়া, অবশ্যই আরশির এবং আজমির সাহেবের পছন্দের। চা খেতে খেতে আজমির সাহেব জিজ্ঞেস করেন, পড়াশোনায় কেমন চলছে মা? ঠিকঠাকই চলছে বাবা। আজমির সাহেব স্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, শোনো আদুরি। হ্যাঁ বলো। সামনের সপ্তাহে আমার বন্ধু সাজ্জাদ আর তার পরিবার আসবে আমাদের বাড়িতে। আমি ইনভাইট করেছি। সাজ্জাদ, ওর স্ত্রী আরও এর একটিমাত্র ছেলে। মিসেস আদুরি একবার মেয়ের দিকেই তাকান। আর সে নিজের মতো করে চা আর পাকোড়া একসাথে খাচ্ছে। আরশির মতে এভাবে নাকি বেশি টেস্ট। মিসেস আদুরি পুনরায় স্বামীর দিকে চেয়ে জিজ্ঞেস করেন, কোনো কারণ আছে নাকি এমনিতেই? আজমির সাহেব আবারও মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন। প্রত্যুত্তরে বলেন, এমনি। আকাশে পূর্ণ রূপালী চাঁদ ক্লান্তিহীনভাবে জোছনার আলো ছড়াচ্ছে। স্টাডি টেবিলের উপর বই খাতা সবকিছুই এলোমেলো। চেয়ারে বসে খাতায় কিছু একটা আঁকিবুকি করায় ব্যস্ত আরুষি। এখান থেকে সরাসরি জানালার বাহিরের সবকিছুই সুন্দরভাবে দেখা যায়। আকাশের চাঁদটা যেন এদিকটাতেই উকি দিচ্ছে। আরুষি একটা বই এঁকেছে। পৃষ্ঠার উপরে একটি মেয়ে, খোলা চুল, আর অপর প্রান্তে একটা ছেলে। দুজনের কেউ কারো মুখ দেখতে পারছে না। ছবিটা দেখে মনে হচ্ছে দুজনের জগৎ আলাদাভাবেই তৈরি। আরও সে পুরোপুরি কল্পনারাজ্যে বিরাজ করছে। তার ভাবনায় শুধু খাতায় আঁকা চিত্রটি ভাসছে। আরশির ভাবনার মাঝে ফোনটি বাজতে শুরু করে। ভাবনার ব্যাঘাত ঘটায় কিছুটা বিরক্ত হয় সে। একরাশ বিরক্ত নিয়ে ফোন স্ক্রিনে তাকায়। নিধি কল করছে। কেন কল করছে কে জানে। আরশি কল রিসিভ করে। তাকে আগে কিছু বলতে না দিয়ে ওপাশ থেকে নিধি বলে ওঠে, আজ কোচিং এলি না কেন? আসতে ইচ্ছে হয়নি। বড় কথা, আমি সারা বিকেল ঘুমিয়েছি। ঘুম হলে তো তোর আর কিছুর দরকার নেই। আন্টি ডাকেনি? কিছু বলেননি উনি? বকেননি তোকে? হয়তো ডেকেছিল, ঘুমিয়েছিলাম তো, শুনিনি কিছুই। তাহলে বোঝ তুই কত বড় কুম্ভকর্ণ। থামবি তুই? নিধি থেমে যায়। আরশিকে খেপাতে তার বেশ লাগে। চুপটি করে উপভোগ করে সে। হাসতে হাসতে বলে, এই যে চুপ করে গেলাম, মাথা কিনে নিয়েছিস? ফোন রাখ, আমি বিরক্ত হচ্ছি। কি করছিস বলতো? কিছুই না, আমি একটা ছবি আঁকছিলাম। কই কই, আমাকেও দেখা। ছবি দে দেখি। পারবো না। ওয়েট, তোকে কেন দেখাবো? বিকজ আমি তোর বান্ধবী মির্জাফর। এই বলে কল কেটে দেয় আরশি। আপাতত নিধির সাথে কোনো রকমের কথা বলার ইচ্ছে বা ধৈর্য কোনোটাই নেই তার। এর সাথে কথা বলতে গেলে দেখা যাবে রাত পেরিয়ে সূর্যোদয় শুরু হবে, কিন্তু ওর কথা বলা শেষ হবে না। এসব ঝামেলা আরশি এড়িয়ে যায়। আপাতত তার দুচোখ জুড়ে শুধু ঘুম আর ঘুম জড়িয়ে রেখেছে। আরশি সোজা তার বিছানায় চলে যায়। স্টাডি টেবিলটা সেই অযত্নে অগোছালো হয়ে পড়ে থাকে। এইসব কিছু গোছানোর দায়িত্ব রাহেলার। মিসেস আদরি সকাল সকাল পাঠাবেন, বলবেন, রাহেলা বোন যাও, গিয়ে ভেঙ্গি মেয়ের ঘর গুছিয়ে দিয়ে এসো। রাহেলাও বিনা বাক্যে নিজের কাজগুলো করে ফেলবেন। এমনটাই এবারই নিত্য নৈমিত্তিক ঘটনা। গভীর ঘুমে আচ্ছন্ন আরশি। পুরো বিছানা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে সে। মেয়েটা এতটাই অলস যে ঘরের বাতিটি পর্যন্ত নেভায়নি। টেবিলের উপরেই থাকা আজমল সাহেবের সেই ডায়েরিটি থেকে একটা ঘোলাটে আলো বের হয়। পুনরায় আলোটা আবার নিভে যায়। নিস্তব্ধ পুরো কামরা। পিনপতন নীরবতায় শুধুমাত্র ঘড়ির কাঁটার ঠক ঠক শব্দ প্রতিধ্বনি হতে থাকে। সময় 2015, দিবস মঙ্গলবার। রুটিন অনুযায়ী আজ সবগুলো ক্লাস হবে। দুর্ভাগ্যবশত আজই কলেজে আসতে হলো। কলেজ লাইব্রেরিতে চুপটি করে বসে আছে ধ্রুব। আজ ক্লাস করতে একটু ইচ্ছে করছিল না তার। এর কারণটা নিশ্চয়ই অজানা নয়। তারপরও আজ ল্যাব ক্লাসও ছিল, কিন্তু করেনি। লাইব্রেরিতে এক প্রকার লুকিয়ে এসেছে। বন্ধুদের পর্যন্ত সাথে করে আনেনি, জানায়নি পর্যন্ত। ওরা আসা মানেই ধরা পড়ে যাওয়া। তাই ওদের পথ আলাদা এবং ধ্রুবর পথ আলাদা। এখানে তার প্রায়শই আসা হয়। একদম কর্নারের বুক সেলফে থাকা পুরনো বইগুলো তাকে বরাবরই আকর্ষণ করে। অনেক কিছুই জানা যায়, শেখা হয়, জ্ঞান অর্জন হয়। আজও রুটিনের অন্যথা হয় নাই। ধ্রুব একটা বই হাতে নিয়েছে, ক্রাইম থ্রিলার বই। বইটি বাড়িতে নেওয়ার অনেক চেষ্টা করেছে, কিন্তু নেওয়ার অনুমতি নেই। এখানে বসেই পড়তে হবে। এত সময় কোথায়? বাড়িতে নিয়ে গেলে না হয় শান্তিতে এক বসায় পড়া হয়ে যেত। এক বাসা গোটা এক বই পড়ে ফেলার অভ্যেস ধ্রুবর আগে থেকেই রয়েছে। এসব চিন্তা ফেলে সে বইটি খোলে।
বইয়ের ভেতরটায় ধ্রুব একটা কাগজ পায়, উপরে আরুষি নামটি লিখে রাখা, ছোট্ট একটি কাগজ। কৌতূহলবশত ধ্রুব সেই কাগজটি খুলে ভেতরে লেখা, এই লেখাটা যদি 2015 সালের কেউ পড়ে থাকে তাহলে পারলে আমাকে খুঁজে বের করুন। আমি 2025 সালের আরুষি বলছি। কাগজটি ভাঁজ করে পুনরায় সে বইয়ের ভিতরে ঢুকিয়ে রাখে ধ্রুব। শব্দ করে হাসতে চায় কিন্তু পারে না। লাইব্রেরিতে শব্দ করার নিয়ম নেই যে। কেউ হয়তো তার সাথে মজা করছে, হয়তো চেনা পরিচিত কেউ হবে। ধ্রুব বিষয়টি নিয়ে খুব একটা মাথা ঘামায় না। বইটা আগের জায়গায় রেখে অন্য আরেকটা বই বের করে। ধ্রুবর মনটা কেমন আগুপাগু করতে থাকে। সেই চিরকুটিতে প্রতিকথন দেওয়ার খুব ইচ্ছে হচ্ছিল। আসলে সে অন্যদের প্রতিক্রিয়া দেখতে চায়। অন্যদের বলতে তার আশেপাশের ছেলে মেয়েদের। তার লেখা প্রত্যুত্তরে হয়তো তাদের প্রতিক্রিয়া দেখা সম্ভব হবে। সেই মানুষটিকে ধরে ফেলা যাবে। কেন এটা লিখেছে সেটাও জানা যাবে। আত্মে তারা লিখেছে কিনা সেটাও তারা জানা নেই। ধ্রুব সেই বইটা আবারও নিজের কাছে আনে। ব্যাগ থেকে কলম আর একটা টুকরো কাগজ বের করে সেখানটাতে লেখে, এ কেমন রসিকতা! আমার চেনা পরিচিত কেউ যদি এমনটা করে থাকেন তাহলে নিজেকে শুধরে নিন। আমি অন্তত আপনার ফেলা পাদে পা দেব না। আর হ্যাঁ, মিসেস আরুষিনা কি যেন না, আমার আপনাকে খোঁজার ঠেকা পড়েনি। সো এসব সো কল্ড মস্করা করা বন্ধ করুন, এতেই আপনার মঙ্গল। কাগজটা ভাঁজ করে বইয়ের ভেতরে রেখে ধ্রুব লাইব্রেরি থেকে বের হয়ে আসে। অদ্ভুত ব্যাপার হচ্ছে, আজ তার প্রিয় বইগুলো পড়তে ইচ্ছে করছে না। যে বইগুলো সে অনায়াসে এক বসাতেই শেষ করে ফেলতে পারে, কোনো প্রকার অসন্তোষ প্রকাশ ছাড়াই। তবে আজ কি হলো? ধ্রুব কলেজ মাঠে চলে আসে। অন্যরাও এখানে রয়েছে, আড্ডা দিচ্ছে। কেউ কেউ ঝালমুড়ি খাচ্ছে, আবার কেউ কেউ বাদাম খাচ্ছে আড্ডার ফাঁকে। ধ্রুবকে দেখতে পেয়ে শিমুল জিজ্ঞেস করে, কিরে দোস্ত, এতক্ষণ কোথায় ছিলি? ছিলাম এখানেই আশেপাশে কোথাও একটা ছিলাম। কেন, কোনো প্রয়োজন? শিমুল দুপাশে মাথা ঝাঁকিয়ে বলে, এমনিতেই। নাহিদের হয়তো তোকে দরকার ছিল। ধ্রুব এবার নাহিদকে দেখে। কপালের মাঝ বরাবর অর্থাৎ ভ্রুযুগলে শুষ্ক ভাঁজ পড়ে সহসায়। সে নিজ থেকেই শুধায়, কি দরকার? তুই তো হায়ার ম্যাথসই ভালো, আমাকে একটু বুঝিয়ে দিবি ক্লাসের ফাঁকে? এ কথাটা বলতে এত হ্যাজিটেট কেন হচ্ছিস? নাহিদ জোরপূর্বক হাসার চেষ্টা করে। হায়ার ম্যাথ পড়ার জন্য টিউশন দরকার, কিন্তু তার কাছে এত টাকা কোথায়? ভালো একটা কলেজে পড়তে পারছে, এটাই তো অনেক। এমনিতেই বন্ধুরা অনেক সাহায্য করে। বারবার সাহায্য নিতেও অনেকটাই দ্বিধাগ্রস্ত নাহিদ। কিছুই করার নেই তার। বাড়িতে রোজগার একমাত্র বাবাই করেন। চায়ের দোকান করে পুরো সংসার চালাতে হিমশিম খেতে হয় তার বাবাকে। নাহিদের অবস্থা বুঝতে পেরে ধ্রুব বলে, চিন্তা করিস না, আমি তোকে সব কিছু বুঝিয়ে দেব। কলেজ ছুটির পর আমার সাথে বাসায় যাবি, দুজনে একসাথে পড়ব। কলেজ টাইমে পড়ালে হয় না? কেন, আমার বাসায় যেতে তোর সমস্যা কোথায়? আঙ্কেল আন্টি যদি কিছু মনে করেন? এই চিনলি তুই? আমাকে দেখি তো আমার বাবা মায়ের মানসিকতা বুঝে নেওয়ার যাওয়ার কথা। নাহিদ অপরাধীর ন্যায় ঠায় দাঁড়িয়েই থাকে। মনে হচ্ছে তার কানে অন্য কারো কথাই যাচ্ছে না। ধ্রুব পুনশ্চল বলে, নেক্সট টাইম এমন যেন না হয়। নাহিদ কিছু বলে না, বিনা বাক্য বেয়ে ঘাড় পাকায়। এটাই তার সম্মতির লক্ষণ। ধ্রুবদের পাশে বসে পড়ে। আর কিছুক্ষণ পরেই অন্য ক্লাস শুরু হয়ে যাবে। সময় 2025। কোকিলের মধুর কলকাকলিতে মুখরিত পরিবেশ জানান দিচ্ছে বসন্ত চলে আসার কথা। সকাল 9টা। ঘুম ভেঙেছে আরুষির। সময়ের কথা মনে পড়তেই তার চক্ষু চড়ক গাছ। হুড়মুড় করে বিছানা ছাড়ে সে। দেরি হওয়া সত্ত্বেও স্টাডি টেবিলে থাকা বইগুলোর নিচ থেকে তার দাদুর পুরনো সেই ডায়েরিটা বের করে। মনে হচ্ছে যে স্থানে সে এটার কথাই ভাবছিল, ওর মাথায় যেন ডায়েরি আর কলমটার কথা গেঁথে গিয়েছে। ভেতরে রয়েছে সে অন্যরকম সুন্দর কলমটি। ডায়েরি খুলতেই অবাকের চরম শেষে পৌঁছায় আরুষি। সেখানে আপনি আপনি লেখা উঠে গিয়েছে। সেই লেখাটি পড়ে তার খুব রাগ হয়। নিজেকে সংযত করে আরুষি নিচে লিখে, আপনার বিশ্বাস করা না করা দিয়ে আমার কোনো কিছু যায় আসে না। আমি আরুষি ইমরোজ, 2025 সালের বলছি। এবার আমার মনে হচ্ছে সত্যি অতীতের সাথে যোগাযোগ সম্ভব। আমি কাল এই ডায়েরিতে নিছক মজা করে লেখাটি লিখেছিলাম, আর আজ সকালেই সেই লেখাটির প্রত্যুত্তর পেয়ে গেলাম। এটা কি সত্যি কাকতালি হতে পারে? এটা কি করে কাকতালীয় হয়? অতীতের সাথে যোগাযোগ করা অসম্ভব হলে এই লেখাটা কি করে এলো? লেখাগুলো লিখে আরও সেই দীর্ঘ নিঃশ্বাস ফেলে। কেন যেন তার রাগ কমছে না। ডায়েরিতে রিপ্লাই দেওয়া মানুষটা তার সাথে রুড আচরণ করলো, আর সেও শান্তভাবে সবটা হজম করে নিল। বিনিময়ে কিচ্ছুটি বলল না।
কিছু শক্ত কথা শুনিয়ে দেওয়ার প্রয়োজন ছিল বইকে, কিন্তু আরশি পারল না। ডায়েরি আর কলমটি টেবিলের উপর রেখে দিল সন্তর্পণে। এখন তাড়াহুড়ো করে তৈরি হতে হবে। এই তো কিছুক্ষণের মধ্যে ডাক পড়ে যাবে। মিসেস আদুরি হয়তো নিচে বৈঠকখানা থেকে চেঁচিয়ে বলবেন, এই কুম্ভকর্ণ, তোর হলো? আর কত ঘন্টা সময় পার করবি? কখন থেকে ডেকে যাচ্ছি, তোর 5 মিনিট শেষ হয় না? তোর বাবা কি বসিয়ে থাকবেন? বলি, ওনার কি অফিস নেই নাকি? কিরে জমিদারের বেটি, এবার নিচে আয়, এসে আমাকে উদ্ধার কর। এসব ভাবতে গিয়ে আরশির মন ভালো হয়ে যায়। তার মন ভালো করার একমাত্র হাতিয়ার হচ্ছে ওর বাবা মা। তারা হলে তার আর কিছুই লাগে না। বাবা মায়ের সাথে কয়েক মিনিট থাকলেই আরশি বিষাদে আচ্ছন্ন মন চট করেই ভালো হয়ে যায়। ঝড়ের গতিতে রেডি হয়ে ব্যাগ নিয়ে নিচে নেমে এসেছে আরশি। তাকে দেখে মিসেস আদরি তাচ্ছিল্য করে বলেন, এসে আমাকে উদ্ধার করেছেন। দেরি কোথায় করলাম? তুমি একটু বেশি বেশি সময় বলো। কোথায় 10টা বেজেছে? এখন তো 9:30। খেতে বস। তোর বাবা সেই কখন থেকে অপেক্ষা করছে। বলি, তোকে পৌঁছে দিয়ে তো আবার মানুষটাকে অফিসেও যেতে হবে। আরশি চেয়ার টেনে বসতে বসতে তার মাকে উদ্দেশ্য করে বলে, আমার মা জন্নি, আগে এক গ্লাস পানি খেয়ে নাও, গলা শুকিয়ে গিয়েছে তো। চুপ থাক বেয়াদব মেয়ে, মায়ের সাথে মস্করা করা হচ্ছে? সত্যিটাই তো বললাম, চুপচাপ খা। আরশি আর কিছুই বলল না। পরে দেখা যাবে তার মা বেজায় চটে গিয়েছেন, পিঠেও তখন দুঘা পড়তে পারে। আরশি খাওয়ায় মনোনিবেশ করে, মানে কাটতে পারলেই হলো। নিধিও হয়তো তার জন্যই ক্যাম্পাসে অপেক্ষা করছে। এমনিতেও কাল কোচিংয়ে যায়নি। কাল একটা গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন ছিল, সেটা মিস করে গিয়েছে। খাওয়া দাওয়া শেষে বাবা মেয়েতে মিলে বেরিয়ে পড়ে। আজমির সাহেব প্রতিদিন মেয়েকে ভার্সিটির সামনে পৌঁছে দিয়ে যান। মেয়েবার সবে প্রথম বর্ষে অ্যাডমিশন নিয়েছে। বাড়ি থেকে দূরে মেয়েকে একা ছাড়তে স্বামী স্ত্রী দুজনেই সংকোচ বোধ করেন। মেয়েটা এত দূর একা যেতে পারবে তো? নিজেদের মনের দ্বিধা কমাতে আজমির সাহেব মেয়েকে সঙ্গে করে নিয়ে আসেন। এতে ওনার অফিসে যেতে দেরি হলেও সমস্যা নেই। আর বলতে গেলে বাবা মেয়ের রাস্তা একই পথে। ভার্সিটির গেট অব্দি পৌঁছে দিয়ে চলে গিয়েছেন আজমির সাহেব। গেটের সামনে দাঁড়িয়েছিল নিধি। বান্ধবীকে দেখতে পেয়ে আরশি তার বাবার কাছ থেকে বিদায় নিয়ে ছুটে এসেছে। তার দেখা পেয়ে নিধি বেজায় ক্ষেপে জোরে জোরে হাঁটা শুরু করে। একদম অডিটোরিয়ামের দিকটাতেই চলে যায়। আরশিও তার পেছন পেছন ছুটে আসে। মিনমিনি সুরে বলছে, আমি কি করেছি? আবার কি করলাম বল আমাকে। কিন্তু নিধি আর কিছুই বলে না, চুপচাপ হাঁটতে থাকে। আজ এই মেয়েকে সে খুব খাটাবে, এটাই তার উপযুক্ত শাস্তি। সময় 2015। আশানুরূপ কারো কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করতে পারেনি ধ্রুব। সবাই নিজ নিজ কাজে ব্যস্ত, অর্থাৎ পড়াশোনায়। কেউ কেউ বা আড্ডা দেওয়ায়। ক্লাসের সবাইকে নজরে রেখেছে সে। আশ্চর্যের বিষয় হলো, তাদের ক্লাসে আরশি বলে কোনো মেয়ে নেই। এমনকি সেকেন্ড ইয়ারে এত খুঁজেও আরশি নামের কোনো মেয়েকে খুঁজে পায়নি ধ্রুব। শেষে বন্ধুদের সাহায্য নিয়ে ফার্স্ট ইয়ারের মেয়েদের নামের তালিকা খুঁজতে গিয়েছে। ব্যাপারটা খুব একটা সহজ ছিল না, আবার কঠিনও ছিল না তাদের জন্য। স্যারদের কাছে তারা খুবই ভদ্র আর বাধ্যগত ছাত্র। এই জন্য ওদের ফ্রেন্ড সার্কেলের ছেলেগুলো টিচারও খুব পছন্দ করেন। খুঁজতে খুঁজতে একটা মেয়ের সন্ধান পেয়েছে ওরা। মানবিক শাখার একটা মেয়ে পাওয়া গিয়েছে, সেই একই নামের। মেয়েটির নাম নুসরাত জাহান আরশি। ধ্রুব ভেবে নেয় এই মেয়ে হয়তো লাইব্রেরিতে বইয়ের ভেতরে এসব লিখেছে। ফার্স্ট ইয়ারের আরশি নামক মেয়েটির ওপর খুব করে নজর রেখেছে ধ্রুব, এবার তার বাকি বন্ধুরা। তবে মেয়েটার কোনো প্রতিক্রিয়া নেই। ধ্রুব ঠিক করে আজও সে লাইব্রেরিতে যাবে, বইটি আবারও পড়তে। সে দেখতে চায় আরও কোনো চিরকুট এসেছে কিনা। আসেনি হয়তো, যেই ভাবা সেই কাজ। টিফিন টাইমে ধ্রুব লাইব্রেরিতে যায়। সেখানে কর্মরত লোকটি ধ্রুবকে খুবই পছন্দ করেন। ধ্রুব কৌশল বিনিময় সেরে বুকশেলফের দিকে এগোয়। একেবারে কর্নারের দিকটাতে যায়, ওইখানে বইটি রয়েছে। ধ্রুব বইটা নিয়ে এক জায়গায় বসে। বইটি খুলতেই সেখানে আরেকটা চিরকুট দেখতে পায়। আগেরটা নেই, এটা নতুন। অতিরিক্ত কৌতূহল নিয়ে ধ্রুব চিরকুটটি খুলতে পড়তে শুরু করে। পুরোটা কেন যেন তার একটু বিশ্বাস হচ্ছে না। সবটাই সাজানো গোছানো একটা প্ল্যান, হয়তো তাকে ফাঁদে ফেলার। ধ্রুব একটা বড়সড় সিদ্ধান্ত নেয়, এই বইটা সে না বলেই বাড়িতে নিয়ে যাবে। এমনিতেই তো নিতে পারবে না, তাই না বলে নেবে। ধরা খেয়ে যদি জরিমানা দিতে হয়, দরকার পড়লে সে সেটাও দিবে। ধ্রুব দেখতে চায় বইটি বাড়ি নিয়ে যাওয়ার পর এখানের কোনো প্রতিঘটন আসে কিনা। এলে সে এটাকে বিশ্বাস করবে, মেনে নেবে, ভবিষ্যতের সাথে যোগাযোগ সম্ভব। আর এটা না এলে কালই বইটি লাইব্রেরিতে ফেরত দিয়ে যাবে। ধ্রুব নতুন চিরকুট পায়,
আগ্রহ নিয়ে পড়ে নিজের ভাবনায় জল ঢালে। নতুন চিরকুট এসেছে, যা দেখে ধ্রুবর মাথা গরম হয়ে যায়, রাগ হয়। সে কাগজে লিখে, মানলাম, তবে আমার যে বিশ্বাস হচ্ছে না, হয়তো আপনি আমার আশেপাশেরই কেউ, আমার সাথে মজা করছেন, ভ্রান্তিকর সমস্যার সৃষ্টি করতে চাইছেন। আপনি এমন কিছু বলুন যেটার সূত্র ধরে আমি আপনার কথা বিশ্বাস করতে পারি। আপনি যে 2025 থেকে আরুষি বলছেন তার প্রমাণ দিন। এমন কিছু বলুন যাতে আমার আপনাকে বিশ্বাস হয়। এইটুকু লিখে ধ্রুব সে কাগজটা বইয়ের ভাঁজে রেখে দেয়। এদিক সেদিক কাউকে দেখতে না পেয়ে বইটা ব্যাগের ভেতরে ঢুকিয়ে ফেলে। সে এমন জায়গায় বসেছে এখান থেকে সিসি ক্যামেরাও দেখা যায় না। পুরো একটা দিন কেটে গিয়েছে। এরই মাঝে ধ্রুব সেই বইয়ের ভাঁজে আরও দুটো চিরকুট পেয়েছে একসঙ্গে। প্রথমটিতে লেখা, আপনার কথাবার্তা অনেকটা রোড। আপনার মনে হচ্ছে না আপনি একটু বেশি করে ফেলছেন? আমাকে বিশ্বাস করতে না চাইলে করবেন না, ঝেড়ে ফেলে দেবেন আমার লেখাটি। এত রিয়েক্ট করার কিছুই নেই। এই লেখাটি পড়ে ধ্রুব একা একাই হাসে। মেয়েটা তার এমন ব্যবহারে রাগ করেছে। বাহ, অচেনা অচেনা মেয়েটি রাগও করতে জানে। ধ্রুব দ্রুত কাগজটি খোলে। সেখানে লেখা, পশ্চিমের দুনিয়াটা আগের থেকে অনেকটাই ভিন্ন। মানুষ অনেক এগিয়ে গিয়েছে। প্রযুক্তি হোক কিংবা দৈনন্দিন জীবন অথবা তাদের জীবন জীবিকার পদ্ধতি, সবকিছুই ভিন্ন আর উন্নত। বাংলাদেশে মেট্রো রেল তৈরি হয়েছে, পদ্মা সেতু নির্মাণ হয়েছে। রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক দিকগুলোর অনেক পরিবর্তন ঘটেছে। হয়তো এখন আমার কথা আপনার বিশ্বাস হবে না, কিন্তু পরবর্তী 10 বছর পর আপনি বর্তমান সময়টাকে যখন স্বচক্ষে দেখবেন, তখন হয়তো আমার এই কথাগুলো আপনার মনে পড়বে। তখন আমাকে পুরোপুরি বিশ্বাস করতে পারবেন। ধ্রুব কিছুক্ষণ চুপ করে থাকে, তবু সে কিছুই বিশ্বাস করতে পারছে না। গম্ভীর হয়ে বসে আছে সে। বারান্দায় আর বসে থাকতে ইচ্ছে করলো না তার। সোজা নিজের ঘরে চলে আসে। কোচিংয়ে যাওয়ার কথা ছিল, যেতেও ইচ্ছে করছে না। দোটানায় পড়েছে ধ্রুব। না গেলেও বন্ধুরা কল করে জ্বালাবে। অনিচ্ছা সত্ত্বেও সে রেডি হয়ে ব্যাগ নিয়ে বের হয়। সময়টা সন্ধ্যা 7:30। কোচিং শেষ করে বের হয় ধ্রুবসহ বাকিরা। সবাই একই কোচিংয়ে পড়ে। এসএসসির সময়কার থেকে এই কোচিংয়ে পড়ছে। ওদের বন্ধু তো স্কুল জীবনের। রাস্তায় অনেক অনেক মানুষের চলাচল। সবাই নিজ নিজ গন্তব্যে নিজ নিজ কাজে ব্যস্ত। ফুটপাতের রাস্তা ধরে সারিবদ্ধভাবে হাঁটছে ওরা 5 জন। এদিকটা কিছুটাই অন্ধকার, যানবাহন চলছে মাঝে মাঝে। তাই এই আলো, এই আধার, এমনই রাস্তা। চিরকুটের কথাগুলো ধ্রুব তার সব বন্ধুদের বলেছে, মানে বাকি 4 জনকে। এই চিরকুট নিয়ে তার পাশাপাশি বাকিদেরও আগ্রহ রয়েছে জানার। শিমুল কৌতূহল নিয়ে ধ্রুবকে জিজ্ঞেস করে, কি রে, খোঁজ পেলি? আরে কোনো চিরকুট পেয়েছিস? আমার মনে হচ্ছে না তাকে এত সহজে খুঁজে পাবো বলে। আজ দুটো চিরকুট পেয়েছি। 2 দিন না হয় কলেজের লাইব্রেরিতে পেয়েছি বলে সন্দেহ হচ্ছিল, কিন্তু আজ আমার বাসায় এসে বইয়ের ভাঁজে চিরকুট রেখে যাওয়া আজও পসিবল। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। সবকিছুই কেমন ঘোলাটে লাগছে। আসলে কি ভবিষ্যতের সাথে যোগাযোগ করা সম্ভব? হুট করে নাহিদের এসব কথা শুনে শিমুল উচ্চস্বরে বলে ওঠে, ধ্যাত, তুই এগুলো কি বলছিস নাহিদ? এগুলো আদৌ সম্ভব? নাহিদ কিছুটা ইতস্ত বোধ করে আর ইনিয়ে বিনিয়ে বলে, না মানে, জীবনে কখনো শুনেছিস এসব? না, এসব কল্পনাতেই সম্ভব। এগুলোর বাস্তবে কোনো অস্তিত্ব নেই। কি জানি ভাই, আমার তো মনে হচ্ছে কোনো মেয়ে জিন আমাদের ধ্রুবর পিছু লেগেছে। আরে জিন না, পরি হবে। পরি পিছু নিয়েছে ওর। হয়তো মনে ধরেছে ওকে। বেশি সুন্দর কি না আমাদের হ্যাডু বন্ধু? এগুলো বলে পরপরই সবাই হাসতে শুরু করে। নাহিদের ওদের কথাগুলো মোটেও মজার মনে হয় না। ব্যাপারটা তারা হেলায় উড়িয়ে দিচ্ছে, কেউ গায়ে মাখছে না। ধ্রুবও চুপ করে আছে। সে ওদের কথার কোনো প্রতিবাদ করছে না। নাহিদ কিছুই বলে না, কোনো রিয়াক্ট করে না। সে ধ্রুবর পাশাপাশি হাঁটছে। এখান থেকে সোজা আরেকটা টিউশনি করে বাসায় ফিরবে। পড়াশোনার পাশাপাশি দুটো টিউশনি করায় সে। একটা বিকেলে কোচিং যাওয়ার পূর্বে, আরেকটা কোচিংয়ের পর। এতে কিছুটা হলেও তো নিজের হাত খরচা চলে যায়। সময় 2025। পড়াশোনা শেষ করে অবসর সময়ে ফোনটা হাতে নিয়ে বসেছে আরুষি। সামনে তার সেমিস্টার শুরু হয়ে যাবে। পড়াশোনার চাপও বেড়ে যাবে। আরুষি তার বাবার কাছে একটা আবদার রেখেছে। সেমিস্টারে ভালো হলে নতুন ফোন চাই। আজমির সাহেবও একবার বলাতে রাজি হয়ে গিয়েছেন। একটি মাত্র মেয়ে ওনার। কোনো আবদার কিংবা ইচ্ছা কখনোই অপূর্ণ রাখেননি তিনি। এর অন্যথা আজ কি করে হতে পারে? আরুষি তার ডায়েরিটা আজও খুলে সেখানে লেখা, বিশ্বাস করলাম আপনাকে, তবুও ব্যাপারটা বড়ই অদ্ভুত। ভবিষ্যৎ থেকে কেউ আমার সাথে যোগাযোগ করছে, আবার অতীত থেকে কেউ আপনার সাথে যোগাযোগ করছে। বিষয়টি আপনার কাছে কেমন লাগছে?
আমার কাছে ভীষণ অ্যাডভান্সার টাইপ মনে হচ্ছে। জানেন, এই চিরকুটের লেখাগুলো পড়ে আড়ালে মুচকি হাসি আসে। মানুষ দেখলে ভাববে হয়তো কোনো প্রেমপত্র পড়ে হাসছি। মায়ের সামনে তো কখনো এই 3 গোয়েন্দা বইটি খুলেও দেখি না, কারণ এই বইয়ের ভেতরেই তো আপনার চিরকুটগুলোই পাই। না জানি কখন দেখে ফেলেন, তখন আর এক কেলেঙ্কারি ঘটবে। হয়তো দেখা যাবে আপনার নামে মামলা করে বসলো, অথবা বলে বসলো আপনাকে খুঁজে বের করার। এটা তো আদৌ পসিবল না, তাই না? এইটুকু পরে মুখে কিঞ্চিত হাসি রেখা দৃশ্যমান হয় আরুষির। সে পুরোপুরি বিশ্বাস করে নিয়েছে যে এই ডায়েরির মাধ্যমে অতীতের সাথে যোগাযোগ করা সম্ভব। কিন্তু তার এই কথাটি নিধি কিছুতেই বিশ্বাস করেনি। এমনকি সে যখন এই ডায়েরির লেখাটি দেখাতে গিয়েছে, তখনই সব লেখা উধাও। কাল নিধি খুব হেসেছিল তার উপর, বলেছিল এগুলো সবটাই নাকি তার ভ্রম, এছাড়া আর কিচ্ছুটি না। আরুষি কিছুই বলতে পারেনি তখন। তার কাছে কোনো প্রমাণই ছিল না, বলবে কি করে? আরুষির ডায়েরিতে লিখে, আসলে আমি ব্যাপারটা খুবই এনজয় করছি। এমন কিছুর সাক্ষী শুধু আমি নিজে। বান্ধবীকে বলেছিলাম, সে আমার কথা বিশ্বাসই করতে চাইছে না। প্রমাণও তো দেখাতে পারলাম না, বিশ্বাস করবে কি দিয়ে? সে ভাবছে আমি তাকে মন গড়া কোনো গল্প কাহিনী শোনাচ্ছি। এসব প্রতিকথন সবকিছু নাকি আমার ভ্রম। আমি অবশ্য ওকে পরবর্তীতে আর কিছুই বলতে পারিনি। প্রমাণ থাকলে ঠিক দেখিয়ে দিতাম, কিন্তু ওকে দেখানোর আগেই সব উধাও। আবার এখন সব লেখা আমার চোখের সামনে ভাসছে। সবটাই আমার সাথে হওয়া চক্রান্ত। স্টাডি টেবিলের উপর থাকা সব বই খাতা ডায়েরি গুছিয়ে রাখে আরুষি। এরপর নিজের ঘর থেকে বের হয়ে আসে। সন্ধ্যায় নাস্তা করা হয়নি, খিদেও লেগেছে কিছুটা। এদিকে আজমির সাহেব এখনো অফিস থেকে ফেরেননি। উনি এলে তিনজনে একসাথে চায়ের আড্ডা বসাবে। আরুষি তার মায়ের ঘরে ঢোকে। মিসেস আদরি তখন একটা শপিং ব্যাগ নিয়েই বের হতে যাচ্ছিলেন। মেয়েকে দেখে তিনি নিজের রুমে থেমে গেলেন। ব্যাগ থেকে মেরুন রঙা ট্রোপিস বের করলেন। আরুষির দিকে এগিয়ে দিয়ে বললেন, এটা তোর জন্য। রান্নাঘরের কিছু প্রয়োজনীয় কেনাকাটা করতে গিয়েছিলাম। যাওয়ার পথে এই দোকানের এই ড্রেসটা খুব পছন্দ হয়েছিল। ভাবলাম আর মেয়েটার জন্য নিয়ে নিই, খুব মানাবে মেরুন রঙটা তোকে গায়ে। মা হঠাৎ ড্রেস কিনে এনেছে কেন? এখন তো কোনো অকেশনও নেই, এমন কোনো কারণ নেই, পছন্দ হয়েছে তাই নিয়েছি। 4 দিন পর মেহমান মানে তোর বাবার বন্ধু আর ওনার পরিবার আসবেন। সেদিন না হয় এটা পড়িস, তোকে মানাবে। থ্যাংক ইউ মা, আই লাভ ইউ। আরও সে খুশি হয়ে যায়। ড্রেসটি তারও খুব পছন্দ হয়েছে। মিসেস আদরের পছন্দ বরাবরই সেরা। তিনি বেছে বেছে আরশির পছন্দ অনুযায়ী সব কিছুই কেনেন, এমনকি আজমির সাহেব নিজেও। বাবা মায়ের পছন্দ তার কাছে সবসময় সেরা। মেয়ের খুশি দেখে মিসেস আদরিও খুশি হয়ে যান। প্রথম সেমিস্টার শেষ হয়েছে, এখন বেশ কিছুদিন ছুটি। কদিনে পড়াশোনা ছাড়া অন্য কোনো কিছুতে মনোযোগ দেয়নি আরশি। সারাক্ষণ বই গুজে রেখেছে। ডায়েরিটা অবধি খোলেনি একটি বাড়ির জন্য। না জানে ওপাশে সেই মানুষটা আদৌ তাকে মনে রেখেছে কিনা, আদৌ তার জন্য অপেক্ষায় থেকেছে। আরশির তেমনটা মনেই হয় না। সে নিজের মতো করে ভার্সিটি থেকে এসে শুয়ে পড়েছে। এমনকি বাহিরের জামা কাপড় অবধি পাল্টায়নি। মেয়েটার বড্ড অলস। অলস ক্লান্ত ভঙ্গিমায় আরশি ডায়েরি খোলে। শেষবার লিখেছিল আল্লাহ হাফেজ, এরপর আর কথা বলেনি। ছেলেটি এতদিন তার সাথে যোগাযোগ করতে না পেরে অনেক কিছু লিখেছে। আরশি অবাক হয়ে দেখছি তা, কেমন আছেন? অনেকদিন আপনার কোনো খোঁজ খবর নেই। কোথায় আপনি? আপনি ঠিক আছেন মিস আরশি? আমার লেখাগুলো দেখলে কথা বলবেন প্লিজ। আপনি ঠিক আছেন মিস আরশি? আপনার সাথে যোগাযোগ করা যাচ্ছে না কেন? কোথায় আপনি? পরপর 4টি পৃষ্ঠায় 4টি লেখা দেখে থম মেরে বসে আছে আরশি। সে ভাবতে পারেনি তার জন্য এমন অপেক্ষা করবে ওপাশের মানুষটা। আরশি খুশি হয়। কি থেকে কি লিখবে সেটাই গোলমেলে পেকে যায়। আরশি বেশ কিছুক্ষণ ভাবতে থাকে। ছেলেটির নাম জানা হয়নি আজও। অবশ্য সে জিজ্ঞেস করেছিল, কিন্তু কিছুই বলেনি। ছেলেটির নিজের নাম 2 বার এড়িয়ে গেছে। আরশি সেই কলেজ পড়ুয়া ছেলের বয়স 18 বয়স হবে, এমনটাই আন্দাজ করে নিয়েছে। সেভাবে 2010-এ যদি ছেলেটির বয়স 18 হয়ে থাকে, তাহলে 10 বছর পর অর্থাৎ 2025-এ তার বয়স 28 হবে হয়তো। আরশি নিজে নিজেই এসব হিসেব কষেছে। অনেকটা সময় নিয়ে আরশি তার ডায়েরির পাতায় লেখে, কদিন আমার সেমিস্টার ছিল, তাই চাইলেও অন্য কিছুতে আমি মনোযোগ দেইনি। আমার একটা অভ্যেস আছে, আমি এক্সাম টাইমে পড়াশোনা ব্যতীত অন্য কিছুতে মনোনিবেশ করলে পড়াশোনায় আর মনোযোগ বসাতে পারি না। আজ এক্সাম শেষ হলো, এখন থেকে আমি পুরোপুরি ফ্রি, পরবর্তী এক্সাম না আসা পর্যন্ত। সঙ্গে সঙ্গে ডায়েরিতে লেখা ভেসে ওঠে।
তার মানে ছেলেটি তার অপেক্ষাতেই ছিল। আমাকে তো একবার জানানোর প্রয়োজন ছিল, তাই না? আমি তো ভেবেছিলাম আপনি বোধহয় হারিয়ে গিয়েছেন, আর বোধহয় কথা হবে না আমাদের। লেখাটা পড়ে আরুষির অধরকোণে প্রস্ফুটিত হয় এক চিলতে হাসি। প্রত্যুত্তরে সে লেখে, হঠাৎ করে চলে আসা মানুষগুলো হঠাৎ করেই হারিয়ে যায়। আপনি না হারালেই হলো। আমিও হারিয়ে যেতে পারি। আপনি না হয় সময়ে পরিক্রমে আমাকে খুঁজে নেবেন। আচ্ছা আচ্ছা, কি করছেন এখন? কিছুই না। আপনি? আপনার চিঠি পাওয়ার অপেক্ষায় করছিলাম। বেশ কিছুদিন ধরেই অপেক্ষা করছি, করেই যাচ্ছি। ও আচ্ছা, তা অবসর সময় কি করতে পছন্দ করেন? আমি বই পড়ি, গিটার বাজানোর চেষ্টা করি। গিটার বাজাতে ভালো লাগে, বন্ধুরাও পছন্দ করে। আড্ডার পাশাপাশি তার শোনে। আপনি গিটার বাজাতে পারেন? ওই একটু আধটু। ও, একটু আফসোস হচ্ছে আমার। কেন? আমি শুনতে পাবো না তাই? প্রত্যুত্তরে ছেলেটি লেখে, আপনি অবসর সময়ে কি করতে পছন্দ করেন? ঘুমাতে। আমি ঘুমাতে ভীষণ ভালোবাসি। গান শুনতে ভালো লাগে, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে ভালো লাগে, গানের তালে নাচতে ভালো লাগে। বাহ, খুবই ট্যালেন্টেড তো আপনি। গান জানেন? হুম, এসব আমার দ্বারা সম্ভব না। আমার ডিকশনারিতে শুধুই অসম্ভব আর অসম্ভব। কখনো রান্না করেছেন? এই লেখাটা দেখে কিছুক্ষণ চুপ করে বসে থাকে আরুষি। কখনো রান্না করেনি বললে ভুল হবে। একদিন শখের বসে রান্না করেছিল, কিন্তু কারো খাওয়ার উপযুক্ত ছিল না। খেলে পেটে সমস্যা হবে এমন অবস্থা হয়েছিল। এরপর আর কোনোদিন রান্না করার সাহস করেনি সে। এখন কোন মুখে বলবে সে রান্না জানে না? ডায়েরিতে আবারও লেখা আসে, এই যে, হ্যালো ম্যাডাম, কোথায় হারিয়ে গেলেন? আরুষি লেখে, কোথাও না, আছি এখানেই। আমি রান্না জানি না, কখনো ট্রাই করিনি। তার মানে শুধু খেতে জানেন? এমন একটা লেখা দেখে ইতস্ত বোধ করা মুখটাও আরও চুপসে যায়। দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে মুহূর্তেই। ওপাশের মানুষটা কি তাহলে তাকে অপমান করলো? খানিকটা লজ্জায় নিমজ্জিত হলো তন্মন। আরও সে চোপ না থেকে লিখল, আমি রান্না করতে জানি না বলে এই না যে, আমি শুধু খেতেই জানি। আমি চেষ্টা করেছিলাম কিন্তু সমস্যা বাদিয়ে ফেলেছিলাম। কারো খাওয়ার উপযুক্ত না হয় আর কখনো চেষ্টাই করিনি। হুম, আরে আরে, আপনি দেখি আমার কথায় রেগে যাচ্ছেন। আমি আপনাকে রাগানোর জন্য কিছুই বলিনি। আমি তো শুধু মজা করেছি। কে বলেছে মজা করতে? আমি এসব পছন্দ করি না, কথাটা মনে রাখবেন। ওকে ম্যাডাম। নিচতলা থেকে মিসেস আদুরি বারবার ডাকছেন। আরুষি বাসায় ফিরে ফ্রেশ হয়নি, এমনকি দুপুরের খাবারটা পর্যন্ত খায়নি সে। তাই বোধহয় উনি খেতে রাখছেন। আরুষি একবার নিজেকে দেখে, এরপর চট করে তার মাথায় আসে, এমন হাল দেখলি তো তার মা নির্ঘাত বকবেন। আরুষি ডায়েরিতে লিখে, মা খেতে ডাকছেন। ভার্সিটি থেকে এসে ফ্রেশ হয়নি, এখন আমাকে দেখলে রেগে যাবেন। পরে কথা হবে। আল্লাহ হাফেজ। চট করে ডায়েরিটা বন্ধ করে বালিশের নিচে রেখে দেয় আরুষি। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিচে চলে যায়। সময় 2015। ধ্রুব এবং বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছে শিমুলের বাসার ছাদে। তারা সকলেই প্ল্যান করেছে ঘুরতে যাবে। কলেজও 2 দিন বন্ধ আছে, কিন্তু বাসায় অনুমতি চাওয়াটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে ধ্রুবর জন্য। সে যেতে পারবে না, কারণ তাকে অবশ্যই তার বাবা মা একা যাওয়ার অনুমতি দেবে না। ধ্রুব বারণ করে দিয়েছে, সে যাবে না। তার এহেন মতে অসন্তুষ্ট হয় শিমুল, রাকিব, রনি। ধ্রুবকে ছাড়া তো ওরাও কোথাও যাবে না। রাকিব বলে, তুই আন্টির সাথে কথা বলে দেখ। আমার মনে হয় না ওনারা অমত করবেন। তোদের কি মনে হয় মা আমাকে এমনিতেই অনুমতি দিয়ে দেবে? একদমই না। আমি চিনি ওনাদের, ওনাদের মতামত সম্পর্কে অবগত আমি। আর আমাদের বয়সী বা কত? একা ছেড়ে দেবে এত সহজেই? বলবে বড় হ। একা ঘুরতে যাওয়ার অনেক সময় পড়ে আছে। এত কথা না বলি, আসল কথা হচ্ছে আমাকে অনুমতি দেবে না। একা যাওয়ার জন্য তো মোটেও না। একটু ভেবে নাহি জিজ্ঞেস করে, তাহলে কি করবি? তুই না গেলে আমিও যেতে পারবো না। তুই তো বেটা ধ্রুবর গার্লফ্রেন্ড। মজা করছি না আমি। ধ্রুব গেলে আমিও যাওয়ার সাহস পাবো। আর বাসায় বলবো আমি ওর বাসায় থাকবো 2 দিন গ্রুপ স্টাডির জন্য। অন্তত এই কথাটা বলতে যাস না, তাহলে সবাইকে মারা খেতে হবে। সরি টু সে, বাট এভাবে বলতে হচ্ছে আমাকে। শিমুল, তুই একটা বুদ্ধি দে, কি করতে হবে আমাদের? শিমুল অনেকক্ষণ চুপ থেকে সবার উদ্দেশ্যে বলে, দেখ, বাসায় তো আমি একাই থাকি। তোরা তোদের বাসায় বল আমি অসুস্থ, 2 দিন আমার বাসায় থাকবি। ধ্রুব, তুই অন্তত এই কথাটাই আন্টিকে ফোন করে বল। আর তুই গেলে তো নাহিদও যেতে পারবে। তুই যে কথাটা আন্টিকে বলবি, নাহিদ সেই কথাটাই ওর বাসায় বলবে। তাহলে কোনো ঝামেলাই আর হবে না। দেখিস, ধ্রুব চিন্তিত স্বরে বলে,
ঘুরতে যাওয়া নিয়ে মিথ্যে বলবো? আমার মন কেন যেন সায় দিচ্ছে না। আরে ধুর, মাঝে মাঝে একটু রিস্ক নিলে কিছু হয় না। তুই কল করে শুধু বল আমি অসুস্থ। আন্টি যদি মানতে না চান তবে আমি কথা বলবো, টেনশন নেই তো। তুই কল তো কর। কল দিচ্ছি তাহলে। দে। ধ্রুব কিছুটা সাহস সঞ্চয় করে তার মায়ের নাম্বারে কল দেয়। কয়েকবার রিং হবার পর কল রিসিভ হলে ধ্রুব কৌশল বিনিময়ে হেসে বলে, হ্যালো মা, শোনো না, শিমুল একটা সমস্যায় পড়ে গিয়েছে। আমাকে দুদিন ওর সাথে থাকতে হবে। ও পাশে থাকা মানুষটার কথা কিছুই শোনা যাচ্ছে না। শিমুল, নাহিদ সহ বাকি দুজনও উৎসুক দৃষ্টিতে ধ্রুবকে দেখে যাচ্ছে। বেচারা মিথ্যে কথাটাও ঠিকঠাকভাবে বলতে পারছে না। কথাগুলো কেমন গুলিয়ে যাচ্ছে, গুলিয়ে ফেলছে। ধ্রুব আবারও বলে, ও অসুস্থ, একা সবকিছু কি করে সামলাবে। তাই ভাবছিলাম আমি ওর বাসায় থাকি 2-3 দিন, নাহিদও থাকছে সাথে। ও সুস্থ হয়ে গেলেই আমরা নিজেদের বাসায় ফিরে যাব। মাত্র 2 দিনেরই তো ব্যাপার। ওপাশ থেকে সম্মতি পেয়েছে বোধহয়। ধ্রুব বিজয়ের হাসি হাসে। তাকে দেখে বাকিরাও স্বস্তির নিঃশ্বাস ফেলে। কল কেটে দিয়ে সব বন্ধুরা আনন্দে উল্লাসে লাফালাফি শুরু করে দেয়। সময় 2025। রাত তখন গভীর। ঘুম আসে না আরশির। দুপুরে ঘুমিয়েছিল, এটাই বোধহয় তার কারণ। অবশ্য পুরো দুপুর বিকেল এমনকি সন্ধ্যা অবধি ঘুমিয়েছে সে। বড্ড ঘুম কাতরে মেয়ে কিনা। মিসেস আদরে তখন ডাকেনি। বারবার এপাশ ওপাশ করছে আরশি। একবার ভাবে ডায়েরিটা দেখবে। সে দেখল, সেখানে লেখা, কি করছেন? ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু ঘুম আসছে না। আর সারাদিন ঘুমিয়েছি। ভার্সিটি, কোচিং কোনোটাই ছিল না। নিশ্চিন্তে শুধু ঘুমিয়ে গিয়েছি। এখন কটা বাজে? আমাদের এখানে এখন রাত 2 বাজতে চলেছে। তাহলে অনেক রাত হয়েছে। আমাদের এখানে এখন ভোর। আচ্ছা, ঘুমানোর চেষ্টা করুন, দেখবেন কখন ঘুম এসে পড়েছে টেরও পাবে না। চেষ্টা করেছি। ঘুম আজ টাটা বাই বাই বলেছে। আজ আর ঘুম হবে না বোধহয়। তা আপনি এত ভোরে জেগে আছেন যে? আজ আমি বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছি। সকাল 7টায় ট্রেন। কোথায় যাচ্ছেন? সিলেট। এত দূর? বন্ধুরা হঠাৎ করে প্ল্যান করেছে ঘুরতে যাবে। কি আর করার, কলেজও বন্ধ আছে 2 দিন। ভালোই, ঘুরে আসুন। হ্যাভ এ সেফ জার্নি। অনেকক্ষণ কোনো লেখা আসেনি। আরশি তার ফোন বের করে। ফেসবুকে ঢোকে, কিন্তু কিছুই ভালো লাগে না। নিধি অনলাইনে নেই। থাকবে কি করে? ঘুমাচ্ছে হয়তো। সে জেগে আছে কি বলে তাকেও জেগে থাকতে হবে? আরশি সহসা নিজের ওপর বিরক্ত হয়। ফোনটা রেখে দেয় পাশে। ডায়েরিটা আবারও হাতে নেয়। ওপাশের মানুষটা লিখেছে, আরশি, আমার আপনাকে কিছু কথা বলার আছে। জি বলুন। আমার না আপনার সাথে দেখা করার খুব ইচ্ছে। আপনাকে দেখার ইচ্ছে। সেটা কোনোদিনও পসিবল না। এটা আপনিও জানেন আর আমিও। হ্যাঁ, কপাল খারাপ। তাই তো আমরা দুজন আলাদা আলাদা সময়ের মানুষ। আরশি চুপ করে থাকে। তারও ইচ্ছে হয় সেই মানুষটার সাথে দেখা করার, তাকে জানার। তার কৌতূহল ক্রমশ বাড়তেই থাকে। কিন্তু এমনটা তো কখনোই হবার নয়। আচ্ছা, আপনার নামটা তো আমাকে কখনোই বলেন না। নকি বলার ইচ্ছে নেই? নাম না বললেও সমস্যা নেই, প্রাইভেসি থাকতেই পারে। আমার নাম ধ্রুব। এই নামটা শুনেই বেশ কিছুক্ষণ আরশি কোনো প্রতিক্রিয়া দেখায় না, আর না কোনো পরবর্তীতে কোনো প্রত্যুত্তর করে। ধ্রুব নামটাই তো সে ওই মানুষটাকে দিয়েছিল। ওপাশের মানুষটা যখন নিজের নাম বলতে বারবার এড়িয়ে যেত, তখন সে নিজেই একটা নাম দিয়েছিল। নাম না জানা অন্য সময়ের মানুষটার নাম দিয়েছিল ধ্রুব। এভাবে কি করে মিলে যেতে পারে? এটা কি আদৌ সম্ভব, নাকি কাকতালীয়? এসব ভাবতে ভাবতে একটা সময় ঘুমে তলিয়ে যায় আরশি। একটা বড় সড়ো ট্রেন দুর্ঘটনা। দাউ দাউ করে আগুন জ্বলছে। ট্রেনের ভেতরে আটকা পড়েছে শত শত মানুষ। তারা বের হতে চাইছে, নিজেকে বাঁচাতে চাইছে, কিন্তু সম্ভব হচ্ছে না। মানুষের চিৎকার এবং আহাজারির শব্দে আরশি বারবার ঘুমের ঘোরে কেঁপে কেঁপে উঠেছে। আবছা কারো অবয়ব দেখেছে সে, কোনো ছেলে। কল্পনার জল্পে আঁকা মানুষটাকে চিনতে অসুবিধা হলো না আরশির। এ তো ধ্রুব, তার গল্পে আঁকা মানুষটা। আরশি কেঁপে ওঠে। ছেলেটির গায়ে আগুন দাউ দাউ করে জ্বলছে, অথচ সে একটু শব্দটি করছে না পর্যন্ত। আচ্ছা, তার কি গা জ্বালা করছে না? কিন্তু আরশি যে দেখেছে, সবকিছু ঝলসে যাচ্ছে। ছেলেটি একদৃষ্টে দেখছে আরশিকে। গভীর চোখে চেয়ে ছেলেটি বাঁকা হাসছে। ঠিক তখনই ধ্রুব বলে চেঁচিয়ে ওঠে আরশি। ঘুম ভেঙে গেছে। সে নিজেকে ঘরের ভেতরে আবিষ্কার করে। এখানে না আছে কোনো ট্রেন, আর না আছে কোনো আগুন। আরশি ব্যস্ত চোখে হন্য হয়ে এদিক সেদিক দেখে। আরশির প্রতিমুখে কেউ নেই। তার ভেতরটা কাঁপছে, ঘেমে নিয়ে একাকার অবস্থা। আরশি তাড়াহুড়ো করে তার ডায়েরিটা বের করে লেখে, ধ্রুব, ধ্রুব শুনছেন? আপনি কি আছেন? আমার আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে। আপনি আজ বের হবেন না প্লিজ।
আপনার বিপদ হতে পারে। আমি নিশ্চিতভাবে বলতে পারছি না, তবে আমার মনে হচ্ছে বিপদ হবে। আপনি প্লিজ কোথাও যাবেন না। ট্রেনে করে তো অবশ্যই না। ট্রেনে আজ আপনার বিপদ হতে পারে। আপনি প্লিজ কোথাও যাবেন না। প্লিজ ধ্রুব। এগুলো লিখেও মনকে কিছুতেও শান্ত করতে পারছে না আরুষি। সে ঘড়ির দিকে তাকায়। এখন সময় রাত 2:30। মাত্র 20 মিনিট সময় ঘুমিয়েছে সে। ঘুমের ঘরে স্বপ্ন দেখেই ঘাবড়ে গিয়েছে। এখনো ভেতরটা অশান্ত হয়ে আছে। আরুষি ঢকঢক করে এক গ্লাস পানি পান করে। গরমে হাঁসফাঁস করতে করতে জানালা খুলে দেয়। বারান্দার দরজা খুলে সেখানটায় গিয়ে দাঁড়ায়। বাহিরে প্রকৃতির শীতল হাওয়া নিজেকে কিছুটা শান্ত করার জন্য যথেষ্ট। দেখতে দেখতে বেশ অনেক দিন কেটে গিয়েছে। সেই রাতের পর স্টাডি টেবিলের উপর আর কোনো ডায়েরি বা কলম কোনটাই ছিল না। আরও সে অনেক খুঁজেছে। এমনকি সে তার দাদুর ঘরেও গিয়েছে, যেখানে সে কিছুদিন আগেও বড় একটা বুকসেলফ দেখেছিল। এখন সেটাও গায়েব। মানে আজমল সাহেবের ঘরে কোনো বুকসেলফই নেই। আরও সে তার বাবার কাছে বলে, জিজ্ঞেস করে এসবের কথা। আজমির সাহেব অবাক হয়ে মেয়েকে বলেন, ও ঘরে তো কোনো বুকসেলফ ছিলই না। আবার কোনো ডায়েরি বা কলমের কথা বলছে, কিন্তু সেটাও তিনি জানেন না। বাবার এহেন কথায় আরও সে নিজেও অবাক হয়। ডায়েরিটার কোনো অস্তিত্ব নেই। তাহলে সে অতীতে ধ্রুব নামক ছেলেটার সাথে কিভাবে যোগাযোগ করেছিল? দুজনের কথার আদান প্রদান কিভাবে হতো? এসবের কোনোটাই আরুষির ছোট মাথায় ঢোকে না। আজমির সাহেব মেয়েকে এত চিন্তা করতে বারণ করে দেন। ডক্টর জানিয়েছে আরুষির স্বাস্থ্যের জন্য এটা একদমই অনুচিত। আরুষি তার পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সামনে আরও ভালো রেজাল্ট করতে হবে এই তাগিদে। আজমির সাহেব নিজের কথা অনুযায়ী মেয়েকে একটি মোবাইল উপহার দিয়েছেন গত সপ্তাহেই। নতুন ফোন পেয়ে আরুষি তো ভীষণ খুশি। মেয়ের খুশিতে আজমির সাহেব ও মিসেস আদরেও ভীষণ খুশি। আজ স্বপ্ন ছোঁয়া বাড়িতে অতিথি আসতে চলেছে। আজমির সাহেবের বন্ধু সাজ্জাদ সাহেব আসছেন ওনার স্ত্রী এবং ছেলেকে নিয়ে। ওনাদের আরও কিছুদিন আগে আসার কথা থাকলেও ব্যস্ততার কারণে তা হয়ে ওঠেনি। বাড়িতে অতিথি আপ্যায়নের তোড়জোড় শুরু করে দিয়েছেন মিসেস আদরি এবং রাহি। রাহি হচ্ছে আজমির সাহেবের বোনের একমাত্র পুত্রবধূ। বাবার বাড়ি থেকে আজই এসেছে। বছরের সমাজ যদি এ বাড়িতে থাকে তো সমাজ বাবার বাড়িতে থাকে। মিলিয়ে ঝিলিয়ে থাকে দু বাড়িতে। ওর স্বামীর নাজমুল বিদেশ রয়েছে, চাকরি সূত্রে সেখানে থাকা। অবশ্য বছরে একবার করে আসা হয়, মাসখানেকের মতোই থেকে যায়। আজমির সাহেবের বোন গত হন অনেক বছর আগে। নাজমুল তখন খুব ছোট ছিল। এরপর আজমির সাহেব এবং মিসেস আদরি লালন পালন করেন নাজমুলের। ছেলের মতো করেই লালন পালন করেছেন ওনারা। পরিচারিকা রাহেলা হাতে হাতে সব কাজ করছেন। বাড়ির সব কিছু গোছগাছ করেছেন সে সকাল থেকে। সকাল গড়িয়ে দুপুরের পথে হাঁটতে যাচ্ছে, অথচ আরও সে এখনো ঘুম থেকে ওঠেনি। কেউ তাকে ডাকেনি অবধি। আজমির সাহেবই বারণ করেছেন, ঘুম পুরো হয়ে গেলে এমনিতে উঠে যাবে। এর জন্য আর কারো সাহস হয়নি তাকে জাগানোর। মিসেস আদরিও কিচ্ছুটি বলেননি। ওনারও এমনটাই মতামত। মেহমানরা আসবে বিকেলে, এখন অনেকটা সময়। বৌমা গিয়ে দেখো তো আরও সে ঘুম থেকে উঠেছে কিনা। না উঠলে কান ধরে ঘুম থেকে জাগাবে। আদর করতে করতে একটা বাদর তৈরি হয়েছে। এত বেলা অবধি কেউ ঘুমোয়? অথচ দেখো এই কুম্ভকর্ণের অবস্থা। সবাই মিলে লাই দিয়ে মেয়েটারেই বানিয়েছে। শাশুড়ির কথা শুনে ঠোঁট টিপে হাসে রাহি। এর নতুন কিছু না। মিসেস আদরের বেশিরভাগ সময় নিজের অভিযোগগুলো এভাবে রাহিকে বলে দেন। রাহি রান্নাঘর থেকে বেরিয়ে সোজা দোতলায় আরুষির ঘরের দিকে যায়। অবশ্য গিয়ে দেখবে মেয়েটা এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে। তাছাড়া তো আর কোনো কাজ নেই তার। আর হলেও তাই। রাহি গিয়ে ডাকে, কি রে ওঠ, আর কত ঘুমাবি? আরুষি তো উঠলই না, বরং অন্য পাশ ফিরে আবারও ঘুমিয়ে পড়ল। রাহি হার মানে না। সে আবারও ডাকতে থাকে আরুষিকে। নাজমুল ভিডিও কল করেছে, কথা বলতে চেয়েছিল আরুষির সাথে, কিন্তু তার হচ্ছে কোথায়। এই মেয়ে যে কতটা কুম্ভকর্ণ সেটা বাড়ির প্রত্যেকেই জানে। এমনকি স্বপ্ন সবারের প্রত্যেকটা দেয়াল হয়তো এই কথাটা জেনে বসে আছে এত বছরে। আরুষি ওঠো, তোর ভাইয়া কল করেছে, কথা বলবে। এই হলো, শুনছিস আমার কথা? এই আরুষি। রাহি সমানে ধাক্কাচ্ছে। মহারানীর ঘুম ভাঙছে না দেখে বিরক্ত হয়ে রাহি তার হাতে একটা চিমটি কাটে। খানিকটা ব্যথা পেয়ে চেঁচিয়ে ঘুম থেকে উঠে আরুষি। ফোলা ফোলা চোখে রাহিকে দেখে। চোখ কষলে জিজ্ঞেস করে, চিমটি কেন দিলে ভাবি? তো আর কি করব? তোকে আদর করব? হাতটা বাড়িয়ে দিয়ে আরুষি বলে, হ্যাঁ, হাতটাতে একটু আদর করে দাও, এখনো জ্বালা করছে। কটা বাজে খেয়াল আছে তোর? দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাবে, তুই এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছিস। আজ না বাড়িতে অতিথি আসছে,
সেই খেয়াল আছে তোর? আমার তো তা মনেই হয় না। তাড়াতাড়ি ওঠ, ফ্রেশ হ, গোসল কর, চুলে শ্যাম্পু করে সিল্কি দেখাবে, সুন্দর লাগবে। এভাবে পড়ে পড়ে এত ঘুমোলে একদিন হাতি হয়ে যাবে। তুমি আমাকে হাতি বললে? তোকে হাতি বলিনি, বলেছি হাতির মতো হয়ে যাবে। বটকি, চিকনি, শব্দ করে হেসে দেয় রাহি। এই মেয়েটা কখন ঠাস করে কি বলে ফেলে সে হয়তো নিজেও জানে না। রাহি আরুষির হাতে ফোনটা ধরিয়ে দিয়ে বলে, তোর ভাইয়া এখনো লাইনে আছে, নে কথা বল। ভাইয়া এতক্ষণ ধরে লাইনে, আর তুমি আমাকে এখন বলছো এই কথা? তুই আমার কথা শান্ত হয়ে শুনলি কখন? ওঠে তো তোর বকবক শুরু। আরুষি কান ধরে বলে, সরি ভাবি, নাটক রেখে কথা বল তোর ভাইয়ার সাথে। আমি রুম গুছিয়ে নেই। কি অবস্থা করেছিস ঘরটার? কেউ এলে ছিছি করবে, বলবে এত বড় ঢিঙ্গি মেয়ে নিজের ঘরটা গুছিয়ে রাখতে পারে না। তোমরা আছো তো সামলে দেওয়ার জন্য। কথাগুলো বলতে বলতেই আরুষি রাহির হাত থেকে ফোনটা হাতে নেয়। চেয়ারে আয়েশ করে বসে নাজমুলের সাথে কথা বলতে থাকে। এদিকে রাহি নতুন বেডশিট লাগাতেও শুরু করে দিয়েছে। নাজমুলের সাথে কথা বলা শেষে আরুষি গোসলে চলে যায়। দুপুর 1:30 বাজতে চলল। গোসল করে মায়ের কিনে দেওয়া মেরুন রঙা জামাটি পরে আরুষি বেশ মানিয়েছে তাকে। মিসেস আদুরির চয়েস বরাবরই ভীষণ ভালো। এতক্ষণে রাহিও চলে গিয়েছে। ভেজা চুলগুলো শুকিয়ে পেটে খিদে নিয়ে আরুষি নিচে নামে। রাহি নিজের কাজ শেষ করে পুনরায় রান্নাঘরে চলে এসেছিল। আরুষি সেদিকটাতেই যায়। মায়ের সামনে গিয়ে নিম্নস্বরে বলে, মা, আমার খিদে পেয়েছে, যা আছে সেটাই খেতে দাও। খুব খিদে পেয়েছে আপাতত। পড়ে পড়ে ঘুমোলে তো এই অবস্থায় হবে। না সে গোসলের ঠিক, আর না সে খাওয়া দাওয়া ঠিক। আমার একটা কথাও তুই শুনিস না। মিসেস আদুরি ইশারা করতে রাহি প্লেটে করে অল্প পোলাও আর রোস্ট বেড়ে নিয়ে আসে। খাবার দেখে আরুষি আর টু শব্দটি না করে খেতে শুরু করে। খুব খিদে পেয়েছিল তার। রান্নাঘর থেকে আরুষিকে উকি ঝুঁকি দিয়ে দেখছেন মিসেস আদুরি। মেয়েটাকে কি স্নিগ্ধ সুন্দর লাগছে। তিনি বারবার মাশাল্লাহ মাশাল্লাহ বলছেন, যেন মায়ের নজরে না লেগে যায়। বিকেলের দিকে আজমির সাহেবের বন্ধু সাজ্জাদ সাহেব ওনার স্ত্রীকে নিয়ে আসেন। ছেলে এখন অফিস থেকে ফেরেনি। একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল, তাই আসতে পারেনি। তবে সে সময় মতো চলে আসবে বলেছে। সাজ্জাদ সাহেব এবং ওনার স্ত্রী মিসেস রোজা ড্রয়িং রুমে বসে আছেন। আজমির সাহেবও রয়েছেন সেখানে। মিসেস আদুরি ইতিমধ্যেই কুশল বিনিময় শেষে রান্নাঘরে গিয়ে নাস্তা সাজিয়েছেন। রাহেলাকে দিয়ে ড্রয়িং রুমে পাঠিয়ে দিয়েছেন, বৌমা, আরুষিকে নিয়ে এসো। ও না হয় পরে একবার এসে দেখে যাবে। ওনারা আরুষিকেই দেখতে এসেছেন। ওনাদের ছেলের জন্যই আরুষিকে চেয়েছেন ওনারা। এটা তো জানা ছিল না মামি। কাজের প্রেসারে তোমাকে এই কথাটা বলাই হয়নি। আরুষিও জানে না। ওকে তৈরি করে এখানে নিয়ে এসো, কেমন? সবটা তুমি একটু সামলে নাও মা। আপনি চিন্তা করবেন না মামি, আমি আরুষিকে নিয়ে আসি, ওকে সামলে নেব। চিন্তা করবেন না একদম। আপনি এদিকটা সামলে নিন। তুমি আমাকে চিন্তামুক্ত করলে। ছেলে একজন সাইকোলজিস্ট। আরুষি এই ব্যাপারটা ওই সামলেছে। তুমি তো জানোই ও ডিমেনশিয়া রয়েছে। মেয়েটা একদিন একটা ঘোরের মধ্যে ছিল। কল্পনা শক্তি এতটাই বেড়ে গিয়েছিল যে সে তার কল্পনাতেই একটা দুনিয়া তৈরি করে নিয়েছিল। ওকে নিয়ে খুব চিন্তিত ছিল তোমার মামা। এখন যদিও সব ঠিক আছে। মামি, আরুষি আমাকে একটা ডায়েরির কথা বলেছিল। নানুর ঘরে নাকি সে ওই ডায়েরিটা পেয়েছে। সেদিন বলছিল আমাকে, ডায়েরি আর কলমটি নাকি কোথাও খুঁজে পাচ্ছে না আরুষি। এটাই ওর কল্পনা। নিজে নিজেই এসব ভেবে নিয়েছিল সে। আব্বার ঘরে নাকি বড় একটা বুকশেলফ ছিল। সেখানে বইয়ের আড়াল থেকে নাকি ওই ডায়েরিটা পেয়েছিল আরুষি। নানুর ঘরে তো কোনো বুকশেলফ নেই। সেটাই তো। ওনাদের কথার মাঝেই আজমির সাহেব ডাকেন। রাহি দোতলায় চলে যায়। ওর সাথে মেহমানদের আগেই কথা হয়েছে। মিসেস আদুরি ড্রয়িং রুমে যান। রাহি এসে আরুষিকে এগিয়ে গোছগাছ করে দেন। ড্রেসের সাথে মিলিয়ে মেনুর রঙা ওড়না গায়ে জড়িয়ে নিচে নিয়ে আসে। আরুষিকে দেখে সাজ্জাদ সাহেব নিজ থেকেই জিজ্ঞেস করেন, কেমন আছো মামনি? জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন আঙ্কেল? আমরা সবাই খুব ভালো আছি। পড়াশোনা ভালো চলছে তো? জি আঙ্কেল। কথার মাঝে মিসেস রোজা বলে ওঠেন, শুধু তুমি কথা বলবে নাকি আমার সাথেও কথা বলতে দেবে? ওনার কথা শুনে হেসে দিলেন প্রত্যেকেই। এই মানুষ দুজনকেই খুব মজার মনে হয় আরুষির। সকলের পাশাপাশি সে নিজেও হেসে দেয়। গিয়ে বসে মিসেস রোজার পাশে। আরুষিকে পুরোপুরি পর্যবেক্ষণ করে বলেন, মাশাল্লাহ, আমাদের মেয়েটা কি মিষ্টি। কুশল বিনিময় শেষে রাহি আরুষিকে নিয়ে ওপরে চলে যায়। ঠিক সে সময় সাজ্জাদ সাহেবের ছেলে আসে। একেবারে হসপিটাল থেকে এসেছে।
কথাই ছিল হসপিটাল থেকে সরাসরি স্বপ্নসহ বাড়িতে আসবে। ছেলেটিকে দেখে আজমির সাহেব হাস্যজ্জ্বল হয়ে জিজ্ঞেস করেন, পি, কেমন আছো বাবা? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আমরা সকলেই ভালো আছি। তোমার তো আমাদের ওপর একটা করুণা আছে। প্লিজ আঙ্কেল, এভাবে বলবেন না। এটা আমার দায়িত্ব। আমি তো শুধু আমার দায়িত্ব পালন করেছি। এভাবে বলে আমাকে লজ্জা দেবেন না আঙ্কেল। কফির মগটা নিয়ে আরুষি ছাদে চলে আসে। আপাতত এই জায়গাটাই তার জন্য আরামদায়ক। সেখানে দোলনায় বসে আকাশ বিলাস করতে করতে কফি খাবে, পছন্দের গান শুনবে, একাকী নিজস্ব সময় কাটাবে। তাদের বাসার ছাদটা অবশ্য খোলামেলা, বাহারি ফুল দিয়ে ভরপুর। বিশেষ করে মেয়ের জন্য এত এত ফুল গাছ লাগিয়েছেন আজমির সাহেব। মেহমানরা এখনও যায়নি, হয়তো আরও পরে যাবে। সেখানে এখন আর কোনো কাজ নেই আরুষির। তাকে আর ডাকবে না বলেই মনে হচ্ছে তার। তাই তো রাহিকে দিয়ে কফি বানালো। সে তো রান্নাবান্নার রও জানে না। কফি বানাতে পারলেও রান্নাঘরের কোথাও ঘেঁষতেও দেন না মিসেস আদুরি। পরে দেখা যাবে কফি বানাতে গিয়ে হাতই পুড়ে ফেলেছে। ছাদে কোনো ছেলের অবয়ব দেখে সহসা অবাক হয় আরুষি। অচেনা অজানা কেউ, তাদের বাসার ছাদের একজন অজানা মানুষ চলে এলো, অথচ কেউ কিচ্ছুটি জানে না। আরুষির সামনের দিকে এগোয়, ছেলেটির কাছে গিয়ে তীক্ষ্ণ স্বরে জিজ্ঞেস করে, আপনি কে? ফর্সা দেখতে ছেলেটি পিছন ফিরে তাকায়। চোখে কালো ফ্রেমের চশমা, হাতে ঘড়ি, গায়ে জড়ানো সাদা শার্টটির হাতা কোনোই অবধি গুটিয়ে রাখা। আরুষি অবাক হয়ে দেখতেই থাকে। চেনার মাঝেও অচেনা অজানার ছাপ রয়েছে। ভুরুজু গোলকুচকে পর্যবেক্ষণ করছে পুরুষটিকে। আরুষির নীরবতার মাঝে লোকটি স্বল্প শান্ত এবং গম্ভীর স্বরে বলে, আমার নাম ধ্রুব। সমাপ্ত।